আলাইকুম। আমি নাইমুর মোর্শেদ নীরব, স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। এবং গত ভিডিওগুলোতে আমরা এভিডেন্স অ্যাক্ট সম্পর্কে আলোচনা করেছি এবং যথারীতিভাবে আমরা শুরুর সেকশন থেকে আস্তে আস্তে আমরা 78 ধারা পর্যন্ত আলোচনা করেছিলাম এবং ধীরে ধীরে আমরা পরবর্তী সেকশনগুলো আলোচনা করব। এবং আজকে আমরা আলোচনা করব ধারা 79 থেকে 100 পর্যন্ত, যেখানে আমরা অনুমানের বিষয়পত্র পাবো এবং তার পাশাপাশি দালিলিক এবং মৌখিক কিছু বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব। তাহলে আমাদের 79 ধারা থেকে 100 ধারা পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে। মোট কথা আমাদের 79 থেকে 100 ধারা পর্যন্ত যেসব বিষয়বস্তুগুলো আছে সেসব বিষয়বস্তু সম্পর্কে আজকে আমাদের আলোচনা করা হবে। তো প্রথমত যে বিষয়, আজকে অনুমান সম্পর্কে আমরা যেহেতু আলোচনা করব, প্রথম ক্লাসেই এভিডেন্স অ্যাক্টের প্রথম ক্লাসেই আমরা ধারা 4 অনুমান সম্পর্কে একটা আলোচনা করেছিলাম, যেটা হচ্ছে আমরা অনুমান তিন ধরনের পেয়ে থাকি: মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম এবং কনক্লুসিভ প্রুফ। এবং মে প্রিজিউম আমরা যেসব সেকশনে পেয়ে থাকি সেসব সেকশনগুলো আজকে পাওয়া যাবে ধারাক্রমিক, এবং তার পাশাপাশি শ্যাল প্রিজিউমেরগুলো পাওয়া যাবে। এবং কনক্লুসিভ প্রুফে যেখানে ধারা 41 এবং 112 কথা আছে, 41 পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছি এবং গতানুগতিকভাবে 112 আমরা পরবর্তী ভিডিওতে পাবো। তাহলে আমাদের কনক্লুসিভ প্রুফ শেষ হয়ে যাবে এবং শ্যাল প্রিজিউম এবং মে প্রিজিউমের সেকশনগুলো সকল সেকশনগুলো আজকে আমরা সংক্ষেপে আলোচনা করে যাব। মোট বিষয়বস্তু যেটা থাকে, স্ট্রিং যেটা থাকে, সেটা আমরা আজকে আলোচনা করব। তো প্রথমেই আমাদের, যেহেতু পরবর্তী ভিডিওতে আমরা 78 পর্যন্ত আলোচনা করেছি, আজকে আমরা ধারা 79 আলোচনা করব। ধারা 79-তে যেটা বলা আছে, আমরা প্রথমে তার আগে একটু আমরা শুনে নিই যে আমরা আমাদের শ্যাল প্রিজিউম কত থেকে কত আছে এবং মে প্রিজিউম কত থেকে কততে বলা আছে। এবং এখানে হচ্ছে শ্যাল প্রিজিউম সম্পর্কে বলা আছে ধারা 79 থেকে 85 পর্যন্ত এবং ধারা 89 এবং তার পাশাপাশি ধারা 105। এবং মে প্রিজিউম সম্পর্কে বলা আছে ধারা 86 থেকে 88 পর্যন্ত, তারপরে 90, তারপরে 114। এবং কনক্লুসিভ প্রুফ হচ্ছে ধারা 41 এবং ধারা 112। এবং এখানে সংশোধনকৃত কিছু সেকশন আছে, সেই সেকশনগুলো আমরা এখানে এই সেকশনের সাথে সাথে আলোচনা করব পর্যানুক্রমিকভাবে। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব ধারা 79 সম্পর্কে, যেটা সম্পর্কে শ্যাল প্রিজিউম আমরা বললাম। তো ধারা 79-তে বলা হচ্ছে জেনুইননেস অব সার্টিফাইড কপিস, মানে জাবেদা নকল বা সহিমোহর নকল যেগুলো থাকে, এই নকলগুলো যেগুলো সহিমোহরকৃত বা সার্টিফাইড কপি যেগুলো থাকে, সেগুলোকে কোর্ট অবশ্যই শ্যাল প্রিজিউম হিসেবে গণ্য করবে। এখানে শ্যাল প্রিজিউমের বিষয়টা হচ্ছে যে শ্যাল প্রিজিউম, সেখানে কোর্ট অবশ্যই সেটাকে একটা অনুমান করবে যতক্ষণ পর্যন্ত না সেটা অপমানিত হয়। এবং মে প্রিজিউমের ক্ষেত্রে আদালত সেটা মনে করতেও পারে এবং নাও করতে পারে, সেটা আদালতের একটা ডিসক্রিশনারি পাওয়ার বা বিবেচনামূলক ক্ষমতা হিসেবে আমরা বলতে পারি। এবং যেহেতু এখানে শ্যাল প্রিজিউম আছে, সেহেতু জাবেদা নকল বা সার্টিফাইড কপির জেনুইননেসটা বা বিশুদ্ধতাটাকে আমরা কোর্ট অবশ্যই শ্যাল প্রিজিউম হিসেবে রাখবে। এবং এরপরে আলোচনা আছে যে ধারা 80-তে বলা হয়েছে যে ডকুমেন্ট প্রডিউসড অ্যাজ রেকর্ড অফ এভিডেন্স, মানে সাক্ষ্যের রেকর্ড হিসেবে উপস্থাপিত দলিল বিষয়ক। ঠিক আছে, সাক্ষ্যের জন্য যেই দলিলগুলো পূর্বে বা মামলাতে উপস্থিত করা হয়েছিল বা কোর্টে উপস্থাপন করা হয়েছিল, সেই উপস্থাপনগুলো যেগুলো অলরেডি মামলাটা শেষ হয়ে গেছে বা মামলাটা এখন আর রানিং নেই, বা রানিং থাকলেও সেই মামলাটায় সেই সাক্ষীটা অলরেডি গ্রহণ করা হয়ে গেছে, সেই যে সাক্ষ্যগুলো উত্থাপিত হয়েছে, সেই সাক্ষ্যগুলোকে এখানে শ্যাল প্রিজিউম হিসেবে অনুমান করে নেওয়া হবে এবং ধরা হবে যে সেই সাক্ষ্যগুলো যেগুলো গৃহীত হয়েছে সেগুলো সঠিক, যতক্ষণ পর্যন্ত না সেটার অপ্রমাণিত করা হয় পরবর্তী সেই মামলাতে বা সেই ওই রানিং মামলাতে। এবং তারপরে যেটা আছে যে ধারা 83-তে সরকার কর্তৃত্বাধীনে প্রণীত নকশা বা পরিকল্পনা সম্পর্কে অনুমান। তো সরকার দ্বারা যেসব গ্যাজেটপ্রাপ্ত বা সরকার দ্বারা যেসব অনুমোদিত যেসব ম্যাপ বা নকল বা পরিকল্পনাগুলো আছে বা চার্ট আছে, সেই চার্টগুলোকে কোর্ট শ্যাল প্রিজিউম করবে বা সঠিক বলে অনুমান করবে অবশ্যই। এবং তারপরে আছে ধারা 84-তে বলা আছে আইন এবং আদালতের সিদ্ধান্তের রিপোর্ট এবং সংকলন সম্পর্কে। আইন আদালতের যেই রিপোর্টগুলো আছে বা তাদের যেই সিদ্ধান্তের সংকলন আছে, একটা কালেকশন আছে, সেই কোর্টগুলোকেও আদালত সঠিক হিসেবে অনুমান করবে। এবং তারপরে আছে পাওয়ার অফ অ্যাটর্নির কথা, মানে হচ্ছে আমোক্তারনামার কথা। আমোক্তারনামাটা হচ্ছে একজনের ক্ষমতা অন্যজনের উপর অর্পিত করা। এই যে ক্ষমতাগুলো, এগুলো সার্টিফাইড ওয়েতে দেওয়া হয়, যেহেতু সার্টিফাইড ওয়েতে দেওয়া হয়, সেগুলো অবশ্যই কোর্ট সঠিক বলে অনুমান করবে অবশ্যই। এবং তারপরে যেটা হচ্ছে, এই পর্যন্ত আমাদের শ্যাল প্রিজিউম, এবং এরপরে শ্যাল প্রিজিউম আরেকটি আছে ধারা 89 শ্যাল প্রিজিউম যেটা আছে, সেখানে বলা হয়েছে যে উপস্থাপিত হয়নি এরূপ দলিলের যথাযথ সম্পাদন। একটি দলিল সাক্ষ্যের জন্য উপস্থাপন করার কথা,
বা সেই সাক্ষ্যটা উপস্থাপন করা হয়নি, তখন সেটা নেগেটিভ ওয়েতে সাক্ষ্যটা বিবেচনা করে নেওয়া হবে। এটা আদালত শ্যাল প্রিজুম মানে অবশ্যই অনুমান করে নেবে যে সেই সাক্ষ্যের যেটা উপস্থাপন করা হয়নি, সেটা কোনো কারণ ছাড়া উপস্থাপন করা হয়নি, সেটার আদালত সেটা নেগেটিভে এই ধারণা করে নেবে, সেটার বিপরীতে ধারণা আদালত করে নেবে। এটাই শ্যাল প্রিজুমে বলা হয়েছে ধারা 89। তো এইগুলোই ছিল শ্যাল প্রিজুম। আরেকটি 105 আছে, সেটা আমরা পরবর্তীতে দেখব, এটা পার্ডেন অফ প্রুফের মধ্যে পড়েছে। তো এই 79 থেকে ধারা 84 এবং ধারা 85 এবং 89, এই কটি হলো শ্যাল প্রিজুম। এরপর আমরা দেখব মে প্রিজুম সম্পর্কে কী কী বলা আছে। মে প্রিজুম সম্পর্কে প্রথম যেই ধারাটি রয়েছে সেটি হচ্ছে যে বিদেশি বিচার বিভাগীয় নথিপত্রের জাবেদা নকল সম্পর্কে অনুমান। যে বিদেশি যেসব সার্টিফাইড কপিস আছে, যেগুলো হচ্ছে ফরেন জুডিশিয়াল রেকর্ড, সেগুলো তাদের দেশে সেগুলো সার্টিফাইড, যেহেতু তাদের দেশে সার্টিফাইড, সেহেতু আমাদের দেশের সরকার দ্বারা অনুমোদিত না, সেহেতু সেগুলোকে আদালত মে প্রিজুম হিসেবে গণনা করে নেবে। সেগুলোকে আদালত অনুমান করতেও পারে, নাও করতে পারে, সেটা আদালতের একান্তই বিবেচনামূলক ক্ষমতা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ধারা 87-তে যে বুক, ম্যাপ, চার্ট, পুস্তক, মানচিত্র, চার্ট যেগুলো আছে সেগুলো আদালত অনুমান করে নিতে পারে। তারপরে 88-তে বলা আছে যে তারবার্তা সম্পর্কিত যেগুলো বিষয় আছে, মানে হচ্ছে টেলিগ্রাফিক যে মেসেজগুলো থাকবে, সেগুলো আদালত যদি মনে করে যে অথেন্টিক, তাহলে সে অনুমান করতেও পারে, আবার নাও করতে পারে। এরপরে ধারা 90 যেটা বলা আছে যে 30 বছরের পুরাতন দলিল সম্পর্কে একটি অনুমান। 30 বছরের পুরাতন দলিলগুলো হচ্ছে যে একটি দলিল যখন 30 বছর পুরাতন, তখন সেটি যদি যার হেফাজতে থাকার কথা তার হেফাজত থেকেই কোর্টে উপস্থাপন করা হয়, তখন আদালত মনে করবে যে সেই দলিলটি সঠিক হেফাজতেই ছিল এবং যার কাছে আসে সেটি তারই দলিল, এবং আদালত সেটিকে সঠিক বলে অনুমান করতে পারে। যদি না সেটিকে অপমানিত করা হয়, যে এইভাবে কোনো একটা প্রমাণ, সেটা সম্পর্কে একটা অথেন্টিক প্রমাণ উপস্থাপন করা হয় কোর্টে, আদারওয়াইজ কোর্ট সেটিকে ওইটাকে অনুমান করতে পারে। তো ধারা 90 এটিই বলা হয়েছে। সেখানে আদালত ধরে নেবে দলিলটি মালিক সে, যদি তার সেখানে নাম থাকে, এবং তার পাশাপাশি যদি দেখে যে সেখানে সহিমর্কিত কোনো বিষয় আছে বা সিল স্বাক্ষরের বিষয় আছে, সম্পাদনের বিষয় আছে, সেগুলো যদি তার নামে থাকে তাহলে আদালত ধরে নেবে সেগুলো তার থেকেই করা হয়েছে, এগুলো আদালত মনে করতে পারে, করে নিতে পারে। তো এই পর্যন্ত ছিল মে প্রিজুমের কথা। এবং এখন আমাদের কিছু সংশোধনকৃত বিষয় ছিল এখানে, এই কিছু কিছু সংশোধনকৃত বিষয় আনা হয়েছে। সেইখানে ধারা 81 কতে বলা হয়েছে ডিজিটাল গ্যাজেটগুলো সম্পর্কে অনুমানের কথা, যেটি আসলে শ্যাল প্রিজুমের মধ্যে পড়েছে। ডিজিটাল গ্যাজেট বলতে আমাদের সরকার প্রণোদিত যেসব গ্যাজেট প্রাপ্ত আছে তার সেগুলো পাশাপাশি ডিজিটাল গ্যাজেট প্রাপ্ত কিছু বিষয় আছে, সেই ডিজিটাল গ্যাজেট প্রাপ্ত বিষয়গুলোকে সরকার আদালত অবশ্যই অনুমান করবে, এটা শ্যাল প্রিজুমের মধ্যে আছে। এবং আরও 3টি বিষয় এখানে শ্যাল প্রিজুমের মধ্যে আছে, সেটি হচ্ছে 85 ক, সেটি হচ্ছে যদি কোনো ডিজিটাল চুক্তি থাকে, সেগুলো সার্টিফাইড ওয়েতে, রেজিস্টার্ড ওয়েতে করা থাকে, সেগুলোকেও আদালত শ্যাল প্রিজুম করবে। এবং 85 খতে বলা হয়েছে যে ডিজিটাল সিগনেচার এবং ডিজিটাল রিপোর্ট যেগুলো থাকে, সেগুলোর প্রিজাম্পশনের ক্ষেত্রেও আদালত শ্যাল প্রিজুম করবে। এবং সর্বশেষ যেটা শ্যাল প্রিজুম বলা হয়েছে সেটা হচ্ছে যে ডিজিটাল সিগনেচার যেগুলো থাকে, যেগুলো সার্টিফিকেট, ডিজিটাল সিগনেচারের যেসব সার্টিফিকেট থাকে, 85 খতে বলা হয়েছে ডিজিটাল সিগনেচার এবং ডিজিটাল রিপোর্ট সম্পর্কে, এবং 85 গতে বলা হয়েছে ডিজিটাল সিগনেচারের যে সার্টিফিকেটগুলো থাকে, সেই সার্টিফিকেশনগুলোর বা সেই সার্টিফিকেটগুলো আদালত প্রিজাম করবে, শ্যাল প্রিজুম হিসেবে আদালত গণ্য করবে। এরপরে মে প্রিজুমের কিছু সংশোধিত বিষয় আনা হয়েছে, অ্যাড করা হয়েছে এভিডেন্স অ্যাক্টে। সেটা হচ্ছে যে 88 কতে, সেটা হচ্ছে যে ডিজিটাল কমিউনিকেশনের ক্ষেত্রে আদালত প্রিজাম করবে, সেটা হচ্ছে মে প্রিজুম। আমরা 88-তে দেখেছিলাম টেলিগ্রাফিক মেসেজের কথা, তারবার্তার মেসেজের কথা। বর্তমানে আমাদের এ যুগে তারবার্তার পাশাপাশি অনেক ধরনের ডিজিটাল ওয়েতে আমাদের যোগাযোগ ব্যবস্থা সৃষ্টি হয়েছে, সেখানে সব কিছু তারবার্তা জনিত নয়, সেহেতু আমাদের এই সেকশনটি অ্যাড করা হয়েছে 88 ক, যেখানে বলা হয়েছে ডিজিটাল যে কোনো ধরনের কমিউনিকেশন যেগুলো থাকে, সেগুলো আদালতে উত্থাপন করা হলে সেগুলোকে আদালত মে প্রিজুম হিসেবে রাখবে, সেটাকে প্রমাণিত ভাবতেও পারে, গণ্য করতেও পারে, নাও করতে পারে, সেটা আদালতের গ্রহণ করার বিষয়, আদালতের একান্তই বিবেচনামূলক বিষয়। এবং এরপরে 89 কতে বলা হয়েছে ফরেন্সিক এভিডেন্স সম্পর্কে।
ফরেনসিক এভিডেন্স সম্পর্কে আদালত মে প্রিজিউম করবে। এবং 90-এর পাশাপাশি 90-এর কতে 90-এ যেমন আমরা 30 বছরের পুরাতন দলিল, যেটা ফিজিক্যাল দলিল আমরা দেখেছিলাম, সেই মূল দলিলগুলো 30 বছর পুরাতন হলে যে সঠিক হেফাজত থেকে আসলে সেই হেফাজতটাকে আদালত সঠিক বলে গণ্য করতে পারে। এবং 90-এর কতে যেটা বলা হয়েছে 90-এতে, সেটা হচ্ছে যে 5 বছর পুরানো কোনো ডিজিটাল রেকর্ড থাকলে সেটার ক্ষেত্রেও আদালত মে প্রিজিউম করতে পারে। তাহলে আমরা 90-এ পেলাম 30 বছর মূল দলিলের ক্ষেত্রে, এবং ডিজিটাল দলিল যেটা ডিজিটাল রেকর্ডের ক্ষেত্রে সেটা 90-এর কতে বলা হয়েছে সেটা 5 বছর পুরনো হলে আদালত সেই সেম ওয়েতেই সেটা মে প্রিজিউম হিসেবে কাউন্ট করতে পারে। তো এই ছিল আমাদের অনুমান সম্পর্কিত বিষয়াবলী। এবং অনুমান সম্পর্কিত যেই বিষয়াবলী ছিল এটা 79 থেকে 90 পর্যন্ত আলোচনা করা হয়েছে। এবং এর পাশাপাশি আমাদের এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ধারা 91 থেকে ধারা 100 পর্যন্ত, সেখানে অ্যাকচুয়ালি আলোচনা করা হয়েছে এক্সক্লুশন অফ ওরাল বাই ডকুমেন্টারি ব্যাপারে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে যে দালিলিক সাক্ষ্য দ্বারা মৌখিক সাক্ষ্যটাকে কিভাবে বর্জন করা যায় বা কিভাবে বর্জন করা হয়েছে সেই সব কিছু নিয়মাবলী ধারা 91 থেকে 100 আলোচনা করা হয়েছে। এটা তেমন একটা ইম্পর্টেন্ট সেকশন না, এটা থেকে তেমন একটা কোশ্চেন আসে না। তারপর আমরা গতানুগতিকভাবে যেহেতু সকল সেকশন আলোচনা করে যাচ্ছি, সেহেতু আমরা ধারা 91 থেকে 100 পর্যন্ত সংক্ষেপে একটি ব্রিফ দিয়ে যাব। তো প্রথমে আমাদের যেটা থাকে ধারা 91, সেখানে বলা হয়েছে চুক্তি, সম্পত্তি, শতাধিকার বা দান, অন্যবিধ বিলি ব্যবস্থা শর্তাবলী যেগুলো দলিল আকারে থাকে, মানে হচ্ছে লিখিত যে দলিলগুলো থাকে সেগুলো শর্ত প্রমাণ করার জন্য দলিলটি ছাড়া মৌখিক সাক্ষ্য দেওয়া যাবে না। এই চুক্তি, সম্পত্তি, শতাধিকার, দান, এই বিলি ব্যবস্থা, এইসব ক্ষেত্রে আমাদের অবশ্যই লিখিতভাবে সেগুলো প্রমাণ করতে হবে, লিখিত দলিল দ্বারা প্রমাণ করতে হবে, লিখিত মৌখিক কোনো এভিডেন্স সেখানে গণ্য করা হবে না। এবং সম্পত্তি হস্তান্তর প্রমাণে হস্তান্তর দলিলে অগ্রাধিকার পাবে, মৌখিক কোনো সাক্ষ্য সেখানে অগ্রাধিকার পাবে না, এটা বলা হয়েছে ধারা 91। ধারা 92 যেটা বলা হয়েছে মৌখিক চুক্তির সাক্ষ্য বর্জন। মৌখিক চুক্তির স্বাক্ষর বর্জনের কথা বলা হয়েছে। দলিলের অভ্যন্তরীণ কিছু শর্ত থাকে, সেই শর্তগুলোর দ্বারা মৌখিক অন্য কোনোভাবে পরিবর্তন বা সংযোজন করার দলিলটিতে কোনো সংযোজন বা বিয়োজন করার কোনো বিধান যদি না থাকে দলিলটির, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সেখানে লিখিত প্রমাণ থাকতে হবে এবং মাধ্যমিক সাক্ষ্য দ্বারা সেটা সেখানে গ্রহণ হবে না, মৌখিক সাক্ষ্য সেখানে গৃহীত হবে না। এরপরে বলা হয়েছে যে কোনো একটা দলিলের ব্যাখ্যা বা সংশোধনের ক্ষেত্রে এই দ্ব্যর্থবোধক বা হচ্ছে যে সেখানে অ্যাম্বিগুয়াস কোনো বিষয়, অস্পষ্ট কোনো বিষয় থাকলে সেগুলোর ক্ষেত্রেও দলিলগত ডকুমেন্টারি এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে। এবং ধারা 94-এ বলা হয়েছে যে প্রচলিত ঘটনায় দলিল প্রমাণের বিরুদ্ধে সাক্ষ্য বর্জন। দলিলের ভাষা স্পষ্ট যদি থাকে এবং প্রয়োগে কোনো অসুবিধা যদি না থাকে, ভিন্নরূপ কোনো বিধানও যদি না থাকে, সেক্ষেত্রে মৌখিক সাক্ষ্য গ্রহণের কোনো প্রশ্ন আসে না। যদি এ ধরনের কোনো প্রয়োজন না পড়ে তাহলে অবশ্যই সেখানে ডকুমেন্টারি এভিডেন্সই প্রমাণ করতে হবে, সেখানে মৌখিক কোনো এভিডেন্স গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। এবং 95 যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে বিদ্যমান ঘটনা প্রসঙ্গে অর্থহীন দলিল সম্পর্কে সাক্ষ্য, দলিলের ভাষাগত যে স্পষ্টতা থাকে সেগুলো অর্থহীন কোনো বিষয়কে নির্দেশ করলে সেটা সুস্পষ্ট করার জন্য সেখানে আমরা মৌখিক সাক্ষ্য সেখানে নিয়ে যেতে পারে। মানে দলিলের কোনো একটা দলিল যদি থাকে, সেই দলিলের যদি অর্থগত বা মিনিং নিয়ে কোনো ধরনের ডাউট থাকে বা কোনো ধরনের প্রশ্ন থাকে, সেক্ষেত্রে আমরা চাইলে অর্থটাকে এক্সপ্লেন করার জন্য বা অর্থটাকে এলাবোরেট করার জন্য আমরা চাইলে সেখানে মৌখিক সাক্ষ্য দিতে পারি এবং এখানে কোর্ট সেটা গ্রহণ করতে পারে। এই ক্ষেত্রে মৌখিক সাক্ষ্যটাকে জাস্ট অর্থটাকে এক্সপ্লেন করার জন্য। এরপরে 96 ধারাতে যেটা বলা হয়েছে যে এখান থেকে অ্যাকচুয়ালি 95 থেকে আলোচনা করা হয়েছে যেসব ক্ষেত্রে মৌখিক সাক্ষ্যটা নেওয়াও যেতে পারে, এবং 91 থেকে 94 পর্যন্ত যেখানে শুধুমাত্র ডকুমেন্টারি এভিডেন্সই ইউজ করতে হবে, মৌখিক সাক্ষ্যকে বর্জন করতে হবে। এবং 95 থেকে কিছু রাখা হয়েছে যেখানে ডকুমেন্টারি এভিডেন্সের জায়গায় যেখানে ওরাল এভিডেন্সগুলো কিছু কিছু ক্ষেত্রে গ্রহণ করাও যেতে পারে। তো 96 ধারায় বলা হয়েছে কতিপয় ব্যক্তির মধ্যে কেবল একজনের প্রতি প্রযোজ্য ভাষা প্রয়োগ সম্পর্কে তো দলিলের যদি দুই রকম অর্থ সম্ভব হয়, দুই রকমের অর্থ থাকে, তো কোন অর্থটি নেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে আমরা চাইলে মৌখিক সাক্ষ্য দেওয়া যেতে পারে। এরপর 97 বলা হয়েছে দুইটি বিষয়ের মধ্যে একটির প্রতিও যেই ভাষা সম্পূর্ণ সঠিকভাবে প্রযোজ্য নয় তার একটির প্রতি তা প্রয়োগ সম্পর্কে। তো দলিলের বর্ণনা আংশিক এক ব্যাপারে এবং আংশিক অন্য ব্যাপারে যদি প্রযোজ্য হয়, সেই ক্ষেত্রে তার প্রয়োগ কোথায় হবে বা বহির্ভূত সাক্ষ্য যে
যে সেখানে কোথায় আলোচনা হবে সেখানে দলিল বহির্ভূত আলোচনা মানে সাক্ষ্য দেওয়া যেতে পারে, এখানেও মৌখিক সাক্ষ্যটি নেওয়া যেতে পারে, যেখানে আংশিক দলিল এবং আংশিক অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হয় বা অন্যান্য ক্ষেত্রে প্রযোজ্য হয়, সেক্ষেত্রেও মৌখিক সাক্ষ্যটি গ্রহণ করা যেতে পারে। তো 98 ধারা আবার বলা হয়েছে অস্পষ্ট বর্ণলিপি সম্পর্কে। তো একটা দলিলে যদি অস্পষ্ট কোনো বর্ণলিপি থাকে সেটার এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আমরা মৌখিকভাবে দিতে পারি। তো এইগুলোই হচ্ছে ধারা 91 থেকে আলোচনা। এবং ধারা 100-তে যেটা বলা হয়েছে উইল সম্পর্কে, উত্তরাধিকার আইনের যে বিধানসমূহ সেখানে যা বলা আছে যে যে উইলের যে ব্যাখ্যা আছে 1925-এর একটা ওতে উইলের একটা উত্তরাধিকারের একটা আইন আছে, সেই আইনে যেসব বিধিবিধান আছে সেই বিধিবিধানগুলো এই উইল সম্পর্কে এই আইনে যেসব বিষয়পত্র বলা আছে সেই বিষয়পত্রগুলোকে প্রভাবিত করবে না, এটা ধারা 100-তে বলা আছে নর্মালি। তো এই ছিল মোটামুটি আমাদের ধারা 79 থেকে ধারা 100 পর্যন্ত আলোচনা। তো আমরা পরের ভিডিওতে আস্তে আস্তে পরবর্তী বিষয়গুলো আলোচনা করব। তো এই পর্যন্ত আজকে আমাদের আলোচনা, আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো ধন্যবাদ, সকলে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।